দর্শক, কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুকে ৮টি অভিযোগের মধ্যে ৩টিতে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন এবং একই সঙ্গে আদালত বাকি ৫টি অভিযোগে তাকে খালাসও দিয়েছেন। তার বিরুদ্ধে যে হাস্যকর অভিযোগগুলো ছিল তার মধ্যে ৫টি থেকে তাকে খালাস দিয়েছে। তো রায় ঘোষণার পর যেটা হয়েছে যে রাষ্ট্রপক্ষ জানিয়েছে যে তারা এই সাজাকে অপ্রতুল মনে করে আপিল করবে এবং হাসানুল হক ইনুর আরো কঠোর শাস্তি চাইবে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তিনি ঘোষণা দিয়েছেন যে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় তদন্তে নাকি হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে নতুন করে। আচ্ছা, যাই হোক, এবং তাকে এখন সেই মামলায়ও অভিযুক্ত করা হবে। তো দর্শক, এইগুলো নিয়ে আজকে একটু বলতে চাই একটু সংক্ষিপ্তভাবে। তো ১ম এ আমি শুরু করার আগে এই মামলার বিভিন্ন দিক নিয়ে কথা শুরু করার আগেই আমি একটু হাসানুল হক ইনু সাহেবের যে আইনজীবী দলটি ছিলেন, যে টিমটা ছিল, সেই দলটিকে আমি একটু আন্তরিক একটা ধন্যবাদ জানাতে চাই দর্শক। কারণ এটা এই আইনজীবী দলটা দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এমন একটা চমৎকার একটা টিম। তাদের কাজ কিছু আমি যারা আমরা কাছ থেকে দেখেছি এবং অবজার্ভ করছিলাম এতদিন ধরে, তাদের যে লড়াইটা দেখছিলাম, এটা অ্যাবসোলিউটলি অ্যামেজিং দর্শক। তো গত ২ বছরে বাংলাদেশে আমরা যা দেখেছি, সেটা আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসেই একটা গভীর সংকটের সময়। একের পর এক আমরা দেখেছি যে প্রহসনের মামলা হয়েছে। শুধু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নয়, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সাংবাদিক, শিল্পী, সংস্কৃতি কর্মী সবার বিরুদ্ধেই এক ধরনের মানে প্রহসনের মামলা, হত্যা মামলা দেখেছি আমরা, মিথ্যা মামলা। আইনজীবীরা হামলা, ভয়ভীতি, হয়রানির শিকার হয়েছেন। আদালত প্রাঙ্গণ পর্যন্ত নিরাপদ ছিল না দর্শক। সেখানেও তারা আক্রান্ত হয়েছেন। খোদ প্রধান বিচারপতি থেকে শুরু করে সর্বোচ্চ আদালতের বিচারকরাও কিন্তু আ মব আক্রমণ এবং অপমানের হাত থেকে দর্শক রেহাই পায়নি। তো এমন একটা প্রতিকূল পরিবেশে ইনু সাহেবের যে আইনজীবী দলটা, তাদের সাহস, পেশাগত দক্ষতা, দেশপ্রেম এবং ন্যায় বিচারের পক্ষে তাদের যে আপোষহীন লড়াই, সেটা নিঃসন্দেহে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে দর্শক। আর তাদের এই নিরলস আইনি লড়াইয়ের ফলে কিন্তু ট্রাইব্যুনালের ৮টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগে ইউনুস সাহেবকে কিন্তু ট্রাইব্যুনাল খালাস দিতে বাধ্য হয়েছে। তো যে ৩টিতে শাস্তি হয়েছে সেই ৩টি নিয়ে আমি আজকে সংক্ষেপে কিছু কথা বলব। মানে আমার ইচ্ছে আছে দর্শক যে আগামী সপ্তাহে এই রায়টি নিয়ে আরো বিস্তারিতভাবে একটা আইনি দৃষ্টিকোণ থেকে একটা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করার। তো যাই হোক, হাসানুল হক ইনু সাহেবকে অনেকেই আপনারা সাবেক মন্ত্রী বা জাসদের সভাপতি হিসেবে চেনেন। কিন্তু তারও আগে কিন্তু হাসানুল হক ইনু ছিলেন একজন মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে বাংলাদেশ লিবারেশন ফোর্সের ক্যাম্প কমান্ড্যান্ট এবং গেরিলা যুদ্ধের প্রশিক্ষক হিসেবে তিনি হাজার মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। এরপর স্বাধীন বাংলাদেশে দীর্ঘদিন তিনি রাজনীতি করেছেন এবং নিজেকে মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির একজন একেবারে ফ্রন্ট লাইন একজন সমর্থক এবং নেতা হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো উনার এই যে বিচারটি হলো সেই ব্যাপারে আমার ১ম প্রশ্নটা হচ্ছে, একই বিচারে আদালত ৮ টি অভিযোগের মধ্যে ৫ টিতে কি বলেছেন? আদালত বলছে যে ফৌজদারি দায় প্রতিষ্ঠার জন্য নাকি ওই ৫ টি অভিযোগের পর্যাপ্ত ভিত্তি আদালত খুঁজে পায়নি। আবার একই বিচারে আর ৩ টি অভিযোগ সম্পর্কে তারা বলছে অপরাধ নাকি বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হয়েছে। তো এখানেই মৌলিক প্রশ্ন নাম্বার ১ দর্শক। কোন আইনি বিশ্লেষণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছালেন? কোনো কোন প্রমাণ বা কোন আইনি যুক্তি ৫ টি অভিযোগে অপর্যাপ্ত ছিল, অথচ ৩ টি অভিযোগে একই ফৌজদারি মানদণ্ড পূরণ করে ফেলল হঠাৎ করে দর্শক? কারণ দর্শক, এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক। কারণ জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, এটা তো আপনাদেরকে আমি বহুবার বলেছি যে জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, ইট মাস্ট অলসো বি সিন টু বি ডান। কাজেই বিচার শুধু যদি আপনি এটা প্রচার করেন যে বিচার সঠিক হয়েছে, শুধু সেটাই যথেষ্ট নয় দর্শক। এমনভাবে সম্পন্ন হতে হবে বিচারক যাতে মানুষ বলে যে এই বিচার সঠিক হয়েছে। এবং এটা এমনই হাস্যকর যে ৩ টি অভিযোগে তার বিচার হয়েছে, শাস্তি হয়েছে, সেগুলো এমনই হাস্যকর দর্শক যে কেউ বলবে না, পাগল ছাড়া কেউ বলবে না যে এখানে আ যথেষ্ট মানে এটা একটা সুষ্ঠুভাবে এই রায় হয়েছে। তো হাসানুল হক ইনু তো একজন রাজনৈতিক নেতা। কিন্তু
রাজনৈতিক দায় বা পলিটিক্যাল রেসপন্সিবিলিটি এবং ব্যক্তিগত ফৌজদারি দায় বা ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কিন্তু দর্শক এক বিষয় নয়। আন্তর্জাতিক অপরাধ আইনের অন্যতম মৌলিক নীতি হলো কোনো ব্যক্তিকে তার রাজনৈতিক পরিচয়, মন্ত্রিত্ব কিংবা সরকারে তার কি অবস্থান ছিল সেই কারণে কিন্তু তাকে দোষী করা যায় না দর্শক। আদালতকে দেখাতে হয় তিনি ব্যক্তিগতভাবে কি করেছিলেন, কোন আদেশ দিয়েছিলেন, কোন অপরাধমূলক কর্মকাণ্ডে কিভাবে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেই অংশগ্রহণ কোন আইনি ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধের একটা দায় সৃষ্টি করে। সেটা কি দেখানো গেছে? না দর্শক, যায়নি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, যদি রাজনৈতিক বক্তব্য, প্রশাসনিক যোগাযোগ অথবা টেলিফোন আলাপচারিতার উপর আদালত নির্ভর করে থাকেন, তাহলে আদালতের দায়িত্ব ছিল অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করা কোন পর্যায়ে একটি রাজনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধে অংশগ্রহণে পরিণত হয় এবং এই লিগ্যাল থ্রেশহোল্ডটা যেটাকে আমরা বলি আইনের ভাষায়, সেটা আসলে এক্স্যাক্টলি কোথায়। এখন এই প্রশ্নটি কিন্তু শুধু দর্শক হাসানুল হক ইনুর জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি ভবিষ্যতের প্রতিটি রাজনৈতিক নেতা, প্রতিটি মন্ত্রী, প্রতিটি রাষ্ট্র পরিচালনাকারীর জন্য কিন্তু দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ যে আইনি নীতি একজনের ক্ষেত্রে প্রয়োগ হবে, আগামীকাল সেটি কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর চতুর্থ প্রশ্ন, এই যে তাকে শাপলা চত্বরের মামলায় এখন ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তো শাপলা চত্বরের মামলার তদন্ত তো এখনো শেষ হয়নি, তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল হয়নি, আনুষ্ঠানিক অভিযোগও গঠন করা হয়নি, কিন্তু তার আগেই প্রধান প্রসিকিউটর যেভাবে প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন যে তদন্তে নাকি হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। তো প্রশ্ন দর্শক, একজন ব্যক্তি আদালতে অভিযুক্ত হওয়ার আগেই আদালত সেই অভিযোগের ভিত্তি পরীক্ষা করার আগেই প্রসিকিউশনের সর্বোচ্চ কর্মকর্তার এরকম প্রকাশ্য মন্তব্য, এই প্রিজাম্পশন অফ ইনোসেন্স বলে যে বিষয়টি আছে সেটার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? এটা কিন্তু একটা আইনের শাসনের মূল ভিত্তি, যে ইউ আর ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। সেই যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, এটার সাথে কি সামঞ্জস্যপূর্ণ হলো? আপনি বলে দিলেন যে তার সাথে প্রমাণ পাওয়া গেছে, তাই না? কাজে আপনি প্রসিকিউটরের দায়িত্ব কি দর্শক? আদালতে প্রমাণ উপস্থাপন করা। আর উনি এখানে কি করছেন? আদালতের বাইরেই তিনি একজনকে বিরুদ্ধে এক ধরনের জনমত তৈরির চেষ্টা করছেন। এটা কিন্তু আসলে আইনের শাসনের সুস্পষ্ট লঙ্ঘন দর্শক। আসুন একটু ক্লোজলি দেখি যে যেই বিচারে যেই রায়টা হয়েছে, যেই অপরাধে সেই বা যে অভিযোগে সেখানে আসলে আহসানুল হক ইনুর অপরাধ কি ছিল কি ছিল না। মানে আদালত ঠিক কোন কাজের জন্য তাকে দোষী সাব্যস্ত করেছেন। ১০ বছরের কারাদণ্ড শাস্তি দিয়েছেন। ৩০ বছর, কিন্তু এটা কাটাতে হবে ১০ বছর আরকি। তো সেইটা তো যে ৩ টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেগুলো আসলে আসুন আমি আপনাদেরকে একটু এক করে একটু নিয়ে চলি যে এগুলো কি ছিল। তো একটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে যে আন্দোলনকারী ছাত্র জনতার ছবি দেখে তাদের তালিকা তৈরির এবং তাদেরকে আটক এবং নির্যাতনের জন্য নাকি তিনি কুষ্টিয়ার পুলিশ সুপারকে টেলিফোনে নির্দেশ দিয়েছিলেন। এটা তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং রায়ে বলা হয়েছে তাহার বিরুদ্ধে গঠিত ৩ নং চার্জে সাক্ষী রাইসুল হক সহ অন্যান্য ভিকটিমদের গুরুতর আহত তথা নির্যাতন এবং রাজনৈতিক কারণে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হইল। এখন এখানে এই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন উঠে আসে দর্শক। কুষ্টিয়ার পুলিশ সুপারকে কি এই মামলায় সাক্ষী বানানো হয়েছে? যাকে নির্দেশ দেওয়ার কোন মানে তাকে নির্দেশ দেওয়ার কোন প্রমাণ কি আদালতে হাজির করা হয়েছে দর্শক? হয়নি। তাহলে এই অভিযোগ কিসের ভিত্তিতে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হলো, প্রতিষ্ঠিত হলো বলুন দর্শক? মানে কি রকম আশ্চর্য একটা বিষয়। হাসানুল হক ইনুর বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল ২৯শে জুলাই ১৪ দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে তথাকথিত জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জামাতে ইসলামকে নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া। এটা নাকি তার অপরাধ। এই অভিযোগেও আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং রায়ে বলা হয়েছে ৬ নং চার্জে ষড়যন্ত্র, প্ররোচনা এবং দুষ্কর্মে সহযোগের দায়ে আইন অনুযায়ী ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এখন দর্শক, কোন রাজনৈতিক বৈঠকে অংশ নেওয়া কিংবা একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া, এসব কাজ কিভাবে আন্তর্জাতিক অপরাধে ষড়যন্ত্র, প্ররোচনা বা দুষ্কর্মে সংযোগে সংযোগ বলে বিবেচিত হতে পারে দর্শক? মানে এইটারই বা লিগ্যাল থ্রেশহোল্ডটা কোথায় দর্শক? আর আমরা আজকে দেখুন
কি আশ্চর্য! আমরা এমন একটা দেশে আজকে বসবাস করি যেখানে ৭১ এর সর্বস্বীকৃত মানে গণহত্যার যে দোসর যে জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়াটা আজকে বাংলাদেশে কি একটা শাস্তিযোগ্য অপরাধ হয়ে গেল? এবং সেটাও কোথায় দর্শক? সেই আইসিটিতে। যে আইসিটি কিন্তু প্রতিষ্ঠিতই হয়েছিল ৭১ এর মানবতা বিরোধী অপরাধের জন্য জামাত, আল-বদর আর রাজাকারদের বিচার করার জন্য দর্শক। আর আজকে সেই আইসিটি চর দখলের মতো দখল করে সেই জামাতের লইয়ার তাজুলকে চিফ প্রসিকিউটর বানিয়ে একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ৩০ বছরের সাজা ঘোষণা করা হলো। শুধু জামাতে ইসলাম সেই বা যারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মই চায়নি সেই জামাতে ইসলাম মৌলবাদী জামাতে ইসলামের কে নিষিদ্ধ করার পক্ষে মত দেওয়ার জন্য সেইটাই উনার অপরাধ একজন বীর মুক্তিযোদ্ধা ভাবা যায় দর্শক এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে আরো অভিযোগ ছিল যে ৪ই অগস্ট শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে নাকি তিনি কারফিউ জারি এবং গুলি চালানোর সিদ্ধান্তে সম্মতি দেন এবং দলীয় নেতাদের নাকি তা বাস্তবায়নের নির্দেশ দেন এই অভিযোগেও আদালত তাকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এখন দর্শক এখানেও একই প্রশ্ন মানে কি হাস্যকর সব অভিযোগ। আদালত কোন অভিযোগ প্রমাণের ভিত্তিতে এই অভিযোগকে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত বলে গ্রহণ করেছে? আমি এইসব প্রশ্ন দর্শক করছি, আরো করব। কারণ এইসব প্রশ্ন তোলার অধিকার শুধু কোনো আইনজীবীর নয়, এই অধিকার আছে প্রতিটি নাগরিকের। এর আগেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অনেকেই যে আপনাদের মনে আছে তো শেখ হাসিনার বিরুদ্ধে যে মানে এই আইসিটিতে যে প্রহসনের বিচার হলো একটা যে তাকে সাজা ঘোষণা করা হলো সেটা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ সমস্ত বড় বড় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কিন্তু উদ্বেগ প্রকাশ করে বলেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচারটা সেটা আন্তর্জাতিক বিচার মানদণ্ড সেখানে বা ন্যায় বিচারের মানদণ্ড সেখানে মানা হয়নি। একইভাবে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই ট্রাইব্যুনালের এই আইসিটির নিরপেক্ষতা এবং ন্যায় বিচার সংক্রান্ত সক্ষমতা নিয়ে একাধিক কিন্তু দর্শক প্রশ্ন তুলেছে এবং তুলে চলেছে এবং হাসানুল হক ইনুর মামলার রায়ও সেই এই যে ৩টি মামলায় তাকে ৩টি অভিযোগে তাকে শাস্তি দেওয়াটাও এই একই প্রশ্নগুলোকে কিন্তু আবার নতুন করে সামনে নিয়ে আসছে। কারণ কোন বিচার ব্যবস্থার প্রতি আস্থা তো রায় দিয়ে প্রতিষ্ঠিত হয় না দর্শক। জোর করে আপনি একটা রায় দিয়ে দিলেন তাতেই তো হয় না। এটা মানুষ তখনই মানে আস্থা করে সেটাকে বিশ্বাস করে যখন সেই রায়ের প্রতিটি সিদ্ধান্ত আইন, প্রমাণ এবং যুক্তির দৃঢ় ভিত্তির উপরে দর্শক দাঁড়ায় যেটি এই মামলায় একেবারেই দাঁড়ায়নি। আমি একটু শেষ করি রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে হাসানুল হক ইনু কি বলেছেন সেটা আমার কাছে আমার মনে হয় এটা আমি আর একটু বলি। উনি বলেছেন যে আজ আমার মুক্তি হলো। বিচারের নামে একতরফা প্রহসনের এই সস্তা নাটক বসে, বসে দেখার বিড়ম্বনা থেকে আজ মুক্তি পেলাম। ১৯৭১ সালে পাকিস্তান ভাঙার অপরাধে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর আমিও মুক্তিযুদ্ধ করে পাকিস্তান ভেঙে বাংলাদেশ এনেছি। তাই আজ ৫৫ বছর পর তার প্রতিশোধে প্রহসনের বিচারে এই ফরমায়েশি রায় হলো। তিনি বলেন পাকিস্তানিদেরকে ভয় পাইনি কিন্তু এখনকার হনুমানদের ভেংচি দেখলে গা জ্বলে যায়। তিনি বলেন ইতিহাসে লেখা থাকবে প্রথমবার ১৯৭৬ সালে জিয়ার আমলে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা হয় আর এবার তার ছেলে তারেক রহমানের আমলে ফরমায়েশি রায়ে আবার সাজা হলো। আদালত রাজনৈতিক উৎপীড়নের মঞ্চ হলো। দর্শক এরপর আর কিছুই তো বলার থাকেন না, তাই না?